বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি রোকেয়া আক্তার সীমা চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আমার অভিনন্দন। আশা করছি এই প্যান্ডামিক সিচুয়েশনে সবাই বাসায় আছো, আলহামদুলিল্লাহ ভালো আছো, এবং আমরা তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকটা দিন পরে আবারও আমি অনলাইন ক্লাসে এসেছি, অনেকটা দিন, তাই না? কারণ সেই প্রথম মডেল টেস্টে কয়েকটা ক্লাস নেওয়া হয়েছিল, এর মাঝে পরীক্ষা হলো, রোজা গেল, ঈদ গেল, আবার অর্ধবার্ষিক পরীক্ষা কামিং সুন আমার চলে এসেছে। যদিও শীট আমরা দিয়ে দিয়েছি, মানে সাজেশনটা দিয়ে দিয়েছি, তোমরা বাসায় আশা করছি অনেকটাই পড়ে ফেলেছো এবং অনেকেরই কমপ্লিট হয়ে গিয়েছে। আবার তারপরেও আবার একটু ক্লাস নিয়ে আলোচনা করছি, কারণ কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আসলে শিক্ষার্থীরা সরাসরি ক্লাস নিলে যেভাবে বোঝা যায় ওইভাবে আসলে বাসায় বুঝতে পারে না, অনেকের ল্যাকিং থেকেই যায়। কারণ প্রথম মডেল টেস্ট পরীক্ষার খাতা দেখে কিছুটা বোঝা গিয়েছে, বিশেষ করে যুক্তবর্ণ দরখাস্তে অনেক সমস্যা, তোমাদের দরখাস্ত লেখার নিয়মগুলো সঠিকভাবে তোমরা পারো না বা বুঝতে পারো না। আসলে সেটা তোমাদেরও দোষ না, কারণ আমরা তো আসলে এভাবে ক্লাসগুলো দিতে পারিনি, সম্পূর্ণই দায়ভার আমাদের, তোমাদের কোনো দোষ নেই এখানে। সেই জন্য আজকে আমি যুক্তবর্ণ প্লাস দরখাস্ত নিয়ে একটু আলোচনা করব, যেন এই যে সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষাটা আসছে সেখানে যেন কোনো প্রকার ভুল ত্রুটিগুলো আমি খাতায় অন্তত তোমাদের না পাই। আশা করছি ক্লাসটা অবশ্যই গার্ডিয়ানরা এবং বাচ্চারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, কারণ তোমাদের দেখা যায় যুক্তবর্ণ লেখার সময় কিছু লেখিং থেকে যায়, আসলে বুঝতে পারো না কীভাবে লিখতে হবে, কারণ বইয়ে দেওয়া থাকে বক্স আকারে, তোমরা ওভাবেই লেখার চেষ্টা করো, কিন্তু আসলে ওইটা সঠিক নিয়ম না। অনেকেই পারে যারা আগে ক্লাস করেছে বা অনেকেই বুঝে, আবার অনেকের কিছু সমস্যা থেকে যায়, যেটার জন্য আজকে ক্লাসটা নেওয়া আমার। এবং আরেকটা কথা, সাজেশনের মধ্যে অনেক গার্ডিয়ান আসলে বুঝতে ভুল করেছে, অনেকেই হয়তোবা পরে বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারেননি। বইয়ে সাজেশনে ছিল যে পাঠ্য বইয়ের পেজ উল্লেখ দেওয়া ছিল, পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠা থেকে, মানে আমাদের গল্পগুলো উল্লেখ করে দেওয়া ছিল যে এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা পর্যন্ত পাঠ্য বইয়ের। এখন পাঠ্য বই কোনটা আর বোর্ড বই কোনটা, এটার মধ্যে কিন্তু গার্ডিয়ানের একটা কনফিউশন চলে এসেছে যে আসলে পাঠ্য বই কোনটা আর বোর্ড বই। তারা বোর্ড বইকেই ধরে নিয়েছেন যে পাঠ্য বই হিসেবে। আসলে বোর্ড বইটা যেটা স্কুল প্রদত্ত, মানে স্কুল থেকে সরকার কর্তৃক আসে, স্কুল থেকে দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের বোর্ড বই। আর পাঠ্য বই হচ্ছে আমাদের স্কুল যেটা পাঠ্য করে দিয়েছে, যেটা তোমরা কিনেছো দোকান থেকে, সেটা হচ্ছে পাঠ্য বই। দ্যাট মিনস বাংলা দ্বিতীয় পত্র বইটা হচ্ছে পাঠ্য বই। সাজেশনে লেখা ছিল পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠা থেকে গল্পগুলোর নাম উল্লেখ করা ছিল 25 পৃষ্ঠা পর্যন্ত, মানে গল্পগুলো জাস্ট নাম উল্লেখ করে দিয়েছে, পেজ হয়তো ওইভাবে উল্লেখ করে দেওয়া হয়নি, কিন্তু বলা ছিল পাঠ্য বই। যার কারণে অনেক গার্ডিয়ানের কনফিউশন ছিল যে পাঠ্য বই বলতে তারা বোর্ড বই বুঝে নিয়েছে, বোর্ড বইয়ের মধ্যে কোনো যুক্তবর্ণ নেই, তাদের এই ধরনের অভিযোগ ছিল, কিন্তু এটা আসলে ঠিক ছিল না। পাঠ্য বই হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বইটা, যেটা আমরা নর্মালি কিনে নিয়েছো তোমরা দোকান থেকে স্কুলের বুক লিস্ট অনুযায়ী। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝে গেলাম পাঠ্য বই আর বোর্ড বই কোনটা। এরপরে অবশ্যই এই ধরনের কনফিউশনগুলো আর আমাদের থাকবে না, ঠিক আছে? তাহলে আমাদের এই পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠার যুক্তবর্ণ আছে, এখান থেকে আমাদের যুক্তবর্ণ আসবে। আর গত পরীক্ষায় সম্ভবত বাক্য রচনা ছিল কিনা আমার সঠিক মনে নেই, মনে হয় ছিল না, কিন্তু একটু খেয়াল করে দেখো, এবার কিন্তু বাক্য রচনা সহ যুক্তবর্ণ দিতে হবে, মানে যুক্তবর্ণ প্রতিটি শব্দ ভেঙে একটি করে বাক্য তৈরি করতে হবে। তুমি যে যুক্তবর্ণটা ভাঙার পরে শব্দটা তৈরি করছো, সেই শব্দটা দিয়েই কিন্তু তোমার বাক্যটাকে তৈরি করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে নাও যে আমি এখানে দেখাবো মহিয়সী রোকেয়া থেকে একটা যুক্তবর্ণ, 2-4টা দেখালেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথম আছে যেমন 9 দ দিয়ে, একটু খেয়াল করে দেখো। প্রথম আমরা আলোচনা করছি যুক্তবর্ণ, ঠিক আছে? প্রথম আছে আমাদের 9 দ। তাহলে 9 দটাকে আমরা আগে কি করব, 9 যোগ
দেওয়াটা ভালো, ঠিক আছে। ন যোগ দ সমান সমান, আমি এটা দিয়ে কি করব, ভাঙালাম, এই যুক্ত বর্ণটাকে ভাঙিয়ে কি পেয়েছি, ন যোগ দ পেয়েছি। তাহলে এটা কি হবে, এটা দিয়ে আমাকে এখন কি করতে হবে, একটা শব্দ তৈরি করতে হবে। শব্দটা কি হবে, আনন্দ। আমি বই অনুযায়ী দেখাচ্ছি তোমাকে, তোমরা তোমাদের পছন্দ মতো শব্দটা কি করতে পারবে, তৈরি করে নিতে হবে। এটা যথাযুক্ত শব্দ হতে হবে, নিজের ইচ্ছা মতো বানালে আবার হবে না। এবং বাক্য রচনাটা তাই, আমরা যখন কোনো বাক্য রচনা, নর্মালি বাক্য রচনা লিখি, এটা কিন্তু উপযুক্ত একটা বাক্য হতে হবে, শুধু বানালেই হবে না, সেটার অর্থও থাকতে হবে। তাহলে আমরা এটা দিয়ে বই অনুযায়ী বানাচ্ছি আনন্দ। এবং এইটা এইভাবে লিখবে, তোমরা অনেকে কি করে যে বক্স আকারে লিখো, যে বক্স দিয়ে দিছো, এইভাবে দিছো, এটা কিন্তু ঠিক সঠিক পদ্ধতি না। এটা পদ্ধতি সঠিক হচ্ছে এইভাবে, এটা হচ্ছে রাইট, ঠিক আছে। এইভাবে লিখতে হবে, ন যোগ দ আনন্দ, এটাকে আমরা কি বানালাম, আনন্দ। এখন সমান সমান দিয়ে অথবা সমান সমান না দিতে চাইলে তোমরা যদি কেউ মনে করো যে আমরা হ্যাঁ ব্রেকেট দিয়ে লিখবো বাক্য রচনাটা, সেটাও চলবে। আর যদি মনে হয় না একটা টান দিয়ে লিখবো, সেটাও চলবে। আবার যদি কেউ মনে করো না আমি পাশেই লিখবো না, আমি নিচে বাক্য রচনাটা লিখবো, কি হবে, খেলাধুলায় নির্মল আনন্দ পাওয়া যায়। খেলাধুলায় নির্মল, আমরা এখানে নির্মল না দিয়ে আমরা সহজ ভাষা ইউজ করি, খেলাধুলায় অনেক আনন্দ পাওয়া যায়, অনেক আনন্দ পাওয়া যায়। খেলাধুলায় অনেক, একটু দাঁড়িয়ে দিতে হবে আমাদের আগে, খেলাধুলায় অনেক আনন্দ পাওয়া যায়। দ্যাটস ইট, এই পর্যন্তই, ঠিক আছে। এর চেয়ে বেশি কিছু দরকার নেই। তোমাদের আমি কিন্তু নিচে লিখে দেখাচ্ছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু সাইডে লিখতে পারো, কোনো সমস্যা নেই। সমান সমান দিয়ে হোক, ব্রেকেট দিয়ে হোক, ব্রেকেট দিয়ে লিখলে সেটা কিন্তু আসলে সুন্দর দেখা যায়। খেলাধুলায় অনেক আনন্দ পাওয়া যায়। তাহলে খেলাধুলায় অনেক আনন্দ পাওয়া যায়, এই একটা আরেকটা দেখিয়ে দিয়েছি, যেমন মূর্ধন্য ষ ইয়, প্যাটটা মূর্ধন্য ষ দিয়ে ইয়, ঠিক আছে। এটা দিয়ে তাহলে এটা আসছে কি, প্যাটকাটা মূর্ধন্য ষ যোগ, এখানে একটা হসন্ত হবে ছোট্ট, মূর্ধন্য, ঠিক আছে। কিন্তু মূর্ধন্য আর দন্তন্য প্যাচ লাগিয়ে ফেলাও, তোমরা একটু খেয়াল করবা, অনেক সময় যে নয় ড থাকে, যে নয় ড, এটা কিন্তু মূর্ধন্য থাকে, তোমরা কি করো নিজেদের ইচ্ছা মতো দন্তন্য লিখে ফেলো, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু মূর্ধন্য যোগ ড, ঠিক আছে। এগুলো একটু খেয়াল করে নিতে হবে, প্রশ্নে ভালো করে খেয়াল করতে হবে এটা মূর্ধন্য না দন্তন্য দেওয়া। তাহলে এটা আসছে প্যাটকাটা মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য, তাহলে এখানে আমাদের কি আসবে, উষ্ণতা। আমরা এখানে কি পাচ্ছি, প্যাটকাটা মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য, এর উষ্ণতা, উষ্ণতা পেলাম, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি উষ্ণতা পেয়েছি। শীতে সবাই উষ্ণতা চায়, শীতে একটি করে বাক্য গঠন খেয়াল করে দেখো, শীতে সবাই উষ্ণতা চায়, উষ্ণতা দ্যাটস ইট, এই পর্যন্তই। শীতে সবাই উষ্ণতা চায়, ঠিক। নয় দিয়ে এখানে আমরা ঠান্ডা লিখতে পারি, ঠিক আছে, গন্ডি লিখতে পারি, গন্ডি লিখে দিলাম, ঠিক আছে, গন্ডিবদ্ধ বা গন্ডি। এটা দিয়ে আমি আর বাক্য রচনা করে দেখাচ্ছি না, এখানে একটা বাক্য রচনা তোমরা তোমাদের ইচ্ছে মতো না,
আছে, তোমরা তোমাদের ইফ তো দেখা যাচ্ছে যে মূর্ধন্য আর দন্তন্য নিয়ে অবশ্যই প্যাচ লাগাবা না, এবং ওই যে আমি বললাম যে ইচ্ছে মতো লিখবা, ঠিক আছে, কিন্তু ইচ্ছে মতোটা যেন এমন হয়ে না যায় যেন বাক্যটা এলোমেলো হয়ে যদি যায় তাহলে তো বুঝোই কাটা, ঠিক আছে, অর্থবোধক বাক্য হতে হবে অবশ্যই, ঠিক আছে। তাহলে মূর্ধন্য দিয়ে দাও, এটা হচ্ছে মূর্ধন্য। আমি যেটা বললাম যে মূর্ধন্য যেন মূর্ধন্যই থাকে, সেটা যেন দন্তন্য না হয়ে যায়, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কিন্তু পরীক্ষাগুলো বেশিরভাগই বাসায় হচ্ছে, যার ফলে কিন্তু অনেকেই বুঝতে পারছো না স্কুলে পরীক্ষা হলে কি সিচুয়েশন হবে, ঠিক আছে, যার ফলে ওইভাবেই প্রিপারেশন নিতে থাকো। স্কুল খুলে ফেললে তো আলহামদুলিল্লাহ ভালো, স্কুলে পরীক্ষা হবে আরামসে। তাহলে এখানে আমি আর বাক্য রচনাটা করে দেখিয়ে দিলাম না, তোমরা বাক্য রচনা বাসার টিচারদের মতো যদি বইয়ের বাক্য রচনাগুলো ভালো না লাগে, তোমরা সুন্দর মতো বাক্য রচনাগুলো তৈরি করে নিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই তাতে, কিন্তু অবশ্যই অর্থবোধক বাক্য হতে হবে। তো এই হচ্ছে যুক্তবর্ণ, আমি আর লিখে দেখাচ্ছি না, আশা করছি এই তিনটিতে বুঝে গেছো কিভাবে লিখতে হবে, জাস্ট এই বক্স আকারে কিন্তু অবশ্যই না, কিভাবে লিখবো ঠিক এভাবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের যুক্তবর্ণ। এবার আমরা চলে যাবো একটু দরখাস্ত নিয়ে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব দরখাস্ত নিয়ে। আমি প্রথমেই বলিনি, দরখাস্ত লেখার সঠিক নিয়ম হচ্ছে একটি পেজে সুন্দরভাবে লেখা, একটি পেজ, ঠিক এরকম একটা পেজ অথবা এরকম একটা পেজ। যদি অনেকের দেখা যায় যে এক পেজে হচ্ছে না, এক পেজে দরখাস্ত লেখা যাচ্ছে না, আমি দরখাস্ত খুলেই নিই। যখন আমরা দেখব যে আমরা এক পেজে দরখাস্ত লিখতে পারছি না, তখন আমরা এই পেজ থেকে এই পেজে আসতে পারবো। অনেক বাচ্চারা কি করো তোমরা, অনেকে সঠিক নিয়মটা জানো না, অনেকে কি করো, ধরো এখানে একটা কিছু লিখেছো, ঠিক আছে, একটা সারাংশই লিখেছো, এটা এতটুকু লেখা হয়েছে, বা যে কোনো একটা লেখা লিখেছো, একটা কোশ্চেন লিখেছো, এটা এই পর্যন্ত হয়েছে, এরপরে হলো দরখাস্ত, কি করলে পুট করে এখান থেকে দরখাস্তটা লেখা এই পর্যন্ত চলে আসলো, এটা কিন্তু সঠিক নিয়ম না। তোমরা অনেকেই খাতার মধ্যে এই সমস্যাগুলো তৈরি করে ফেলেছো, যে দরখাস্ত তোমাদের মনে হচ্ছে কি যেখান থেকে শুরু, মানে আমার যেখান থেকে খুশি আমি সেখান থেকে শুরু করতে পারবো, এটা কিন্তু সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতি হচ্ছে কি, তুমি দরখাস্ত যদি লিখতে চাও অবশ্যই কি সেটা একটা পেজে হলে ভালো, এই যে এই একটা পেজ অথবা এই একটা পেজ, অথবা এই পেজ থেকে তুমি এই পেজে দরখাস্ত লিখতে পারবে, দেন এই পেজ থেকে কিন্তু তুমি কোনোদিনও এই পেজে যাবে না, গেলে কিন্তু তোমার মার্কস কেটে দেওয়া হবে। ইচ্ছা করলে টিচার চাইলে পুরোটা কেটে দিতে পারে, কারণ আমি বলবো আমি শিখিয়েছি, তো আমি যদি না শেখাতাম তাহলে তোমরা এই পেজ থেকে এই পেজে চলে যাও, সমস্যা নেই, আমার ইচ্ছে হলে আমি কেটেও দিব, কিন্তু আসলে কেটে দিই না, কারণ আসলে বাচ্চারা বুঝে না, তো যার কারণে আমরা মার্কস কী করি কিছুটা কমিয়ে দিই। অথবা অনেকে কী করলো, রচনাটা লিখে ফেললো, লিখে এই পর্যন্ত শেষ হলো, বা যে কোনো একটা কোশ্চেন এই পর্যন্ত হলো, সে বাচ্চারা কী করলো, এখান থেকে লেখা শুরু করলো, লিখতে লিখতে এই পর্যন্ত এসে করলো। কখনো দরখাস্ত এই পেজ থেকে নর্মালি এই পেজে যাওয়া যাবে না, এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, এখানে কোনো উপরে এই পেজ হোক আর এই পেজ হোক, উপরে কোনো লেখা থাকলেও এখান থেকে শুরু করে এই পেজে আসলে দরখাস্ত ফুল মার্কস পাওয়া যাবে না, যতই সুন্দর লেখা হোক না কেন, সঠিক হোক না কেন। ইজ ইট ক্লিয়ার? তাহলে কি বলেছি, দরখাস্ত অবশ্যই এক পেজে লিখতে পারলে উত্তম, এক পেজে না পারলে এই পেজ থেকে অবশ্যই এই পেজে আসা যাবে, কিন্তু এই পেজ থেকে এই পেজে যাওয়া যাবে না। এবং তারপরের কথা হচ্ছে, এখানে কোনো লেখা থাকলে অথবা এখানে কোনো লেখা থাকলে এই নিচ থেকে কখনো আমরা দরখাস্ত শুরু করব না। এতটুকু লেখা হয়েছে, এটা খালি থাক, সমস্যা নেই, আমরা এই পেজ থেকে লেখা শুরু করব। অথবা তুমি যদি তোমরা যদি মনে করো যে না, আমি এই পেজে লেখা শুরু করলে আমার দরখাস্ত এই পেজে আমি শেষ করতে পারবো না, কারণ আমার লেখা অনেক বড় বড় অথবা দরখাস্তটা বড়, তখন তোমরা এই পেজ থেকেও শুরু করবা না, এই পেজে অন্য কিছু লিখে দেন এই পেজ থেকে দরখাস্তটা শুরু করবে, যেন এই পেজে এসে তুমি কমপ্লিট করতে পারো, ঠিক আছে।
এরপর আরেকটা কথা হচ্ছে, দরখাস্তের কোশ্চেনে যদি লেখা থাকে কোনো স্কুলের নাম উল্লেখ করা থাকে তখন তুমি ওই স্কুলের নাম দিতে বাধ্য। কোশ্চেনে যদি কোনো প্রকার স্কুলের নাম উল্লেখ থাকে, আর যদি না কোনো কিছু উল্লেখ নাই, শুধু আছে ধরো স্কুলে এসে হঠাৎ অসুস্থ বোধ করায় তুমি ছুটির জন্য তোমার প্রধান শিক্ষকের নিকট একটা দরখাস্ত লিখো, অ্যাজ ওয়েল যদি এই ধরনের দরখাস্ত হয় তাহলে কিন্তু তুমি সঠিকভাবে লিখে দিলেই হবে। তোমার স্কুলের নাম দিয়ে, তুমি নর্মালি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম দিয়ে লিখে দিলেই হবে, অন্য কিছু লাগবে না। যদি কোশ্চেনে কোনো স্কুলের নাম দেওয়া থাকে যে অমুক স্কুল, তাহলে কিন্তু তোমাকে কোশ্চেন অনুযায়ী ওই স্কুলের নাম লিখতে হবে, ওই ঠিকানা লিখতে হবে। এবং নাম কিন্তু অবশ্যই তোমার নাম দিবে। অনেকেই করে কি, ওই যে বই থেকে পড়েছে না, বইয়ে দেওয়া আছে আদনান শাহরিয়ার অমুক তমুক, এগুলো কিন্তু দেওয়া যাবে না, তোমার নামটা দিবে, ঠিক আছে? কারণ দরখাস্তটা তুমি লিখছো, তোমার নামটা দিবে, বইয়ে যে নামটা পড়ছো সেটা কিন্তু দিবে না। তুমি কোন ক্লাসে পড়ো, তোমার রোল কত, ঠিক সে অনুযায়ী লিখবে তোমার শ্রেণী, তোমার নামটা, তোমার শ্রেণী, তোমার রোল, শাখা। ইজ ইট ক্লিয়ার? এবার একটু দেখিয়ে দিচ্ছি দরখাস্ত নিয়মটা, শুধু একটু জাস্ট ফলো করো। যে আমরা দরখাস্ত একটা পেজ দিচ্ছি, এটা একটা পেজ আমার এখানে মার্জিন থাকলো, ঠিক আছে? এটা আমার মার্জিন থাকবে এখানে, এটা একটা পেজ হলো আমার। অবশ্যই মার্জিন না করলে ভাঁজ করে নিবে, কোনো প্রবলেম নেই, ভাঁজ করে নিলেও চলবে, হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি এই বাঁ পাশে ভাঁজ থাকবে। আমার 2 নাম্বারটা থেকে 3 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা একটু আগে আলোচনা করছি, কারণ 3 নাম্বারটা হচ্ছে একটু তারিখ নিয়ে আছে, অগ্রিম ছুটির জন্য। তো নর্মাল ছুটির জন্য তো তারিখ আমরা নর্মাল যেদিন আসে সেদিন একটা ইউজ করে ফেলি, কিন্তু ছুটির জন্য যখন বোনের বিয়ে উপলক্ষে ছুটি চাপে ঠিক তখন, তো শিক্ষার্থীরা আমরা 3 নাম্বার দরখাস্তটা একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে, একটু খেয়াল করে দেখো, এটা 3 নাম্বারটা কি বলেছে, তোমার বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির জন্য অধ্যক্ষের কাছে আবেদন করো। তোমার বোনের বিয়ে উপলক্ষে, এখন বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির জন্য, এখন এখানে কথা হচ্ছে আমরা দরখাস্তটা ধরো আজকে হচ্ছে আমার কত তারিখ, আজ হচ্ছে আমাদের 5 তারিখ, মানে জুনের 5 তারিখ। তাহলে আমরা প্রথমে তারিখটা লিখব 5/6/21। অনেকে বরাবর লিখো, বইয়ে বরাবর দেয়া থাকে না, বরাবর না লিখলেও চলে, কিন্তু বরাবর লিখলে আসলে লেখাটা ভালো দেখা যায়। বরাবর এখানে যেহেতু আমাদের স্কুল অ্যান্ড কলেজ, আমরা অধ্যক্ষ লিখব, অধ্যক্ষ এটা লিখলেও চলবে, অথবা প্রধান শিক্ষক, যেহেতু কোশ্চেন আমরা উল্লেখ করি যে প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষক। যদি কোশ্চেন বেস, কোশ্চেন যদি অধ্যক্ষ থাকে তাহলে অধ্যক্ষ, আর না হলে অথবা প্রধান শিক্ষক, যেটা হোক না কেন সেটা লিখলাম। লিখার পর একটা কমা দিব আমরা, তারপরে আসলে আমাদের ঠিকানা, স্কুলের নামটা, তারপর আমরা লিখব স্কুলের নাম, শেখদি আব্দুল্লাহ। এখানে তোমরা যদি স্কুল বইয়ে যেটা থাকে সেটা লিখে দাও, হবে না কিন্তু। আমি বলেছি হয় কোশ্চেনে যেটা থাকবে সেটা, অথবা তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম, আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ। এটা কোথায় অবস্থিত? শেখদি, যাত্রাবাড়ি, ঢাকা। আমাদের কিন্তু লেভেল থেকে যেটা সোজা থাকবে, আমাদের যদি এখানে চলে যাচ্ছে, দেখো এটা কিন্তু এই বরাবর থাকবে, ঠিক আছে? ধরো আমাদের এখানে মার্জিন বরাবর থাকবে, এটা হচ্ছে শেখদি, যাত্রাবাড়ি, ঢাকা, যাত্রাবাড়ি ঢাকা তারিখ, ঠিক আছে? তারপর আমাদের আসছে বিষয়। বিষয় আমরা কি লিখব? দরখাস্তে কি বলেছে? বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির জন্য আবেদন, ঠিক আছে? তাহলে আমরা লিখব অগ্রিম, কিন্তু এই সিরিয়াল কিন্তু এক থাকবে, সিরিয়াল যেন কোনো ব্রেক না হয়, 8 পিস না হয়ে যায়, সব পুরোটা দরখাস্ত একদম বরাবর হবে। অগ্রিম ছুটি
জন্য আবেদন গেল দাঁড়ি। এবার আমরা লিখবো এখানে হলো বিষয়ের পরে আসবে জনাবের পরে মানে একটা কমা আসবে, এরপর আমরা মেন হেডিংয়ে এখানে লিখবো সবিনয় নিবেদন। ঠিক আছে, এখন অগ্রিম ছুটির বেলায় আমি কিন্তু দরখাস্তটা লিখছি আজকে কত তারিখ, 5 তারিখ। ধরো তোমার পরীক্ষা হচ্ছে আজকে 5 তারিখ, ঠিক আছে, আজকে পরীক্ষা দিচ্ছ। এখন তোমার বোনের বিয়েটা কিন্তু যেহেতু অগ্রিম আমি ছুটি নিব, তারিখটা কি পিছনের দেব? অবশ্যই না। অগ্রিম ছুটি যেহেতু আমার তারিখটা হবে সামনের তারিখ, যেমন আজকে 5 তারিখ, আমি আগামীকালকে থেকে ছুটি নিতে যাচ্ছি 6 তারিখ থেকে, অথবা 7 তারিখ থেকে ছুটি নিতে যাচ্ছি, অথবা আমরা ধরে নিলাম 6 তারিখ থেকে। যেহেতু আমি আজকে দরখাস্তটা লিখে প্রধান শিক্ষক হেড স্যারের কাছে দিব, তাহলে আমরা এখন লিখতেছি যে আজকের তারিখ যেহেতু 5 তারিখ, তাহলে ছুটিটা কালকে থেকে যাচ্ছি, কালকে থেকে 3 দিন। তুমি একটু হাতে গুনে নাও তো, কালকে হলো 6 তারিখ, তাহলে 6, 7, 8। অগ্রিম ছুটি তুমি 3 দিনও নিতে পারো, 4 দিন, তোমার ইচ্ছে মতো, তুমি 4 দিন, 5 দিন। আমরা এখানে ধরে নিচ্ছি আমি 3 দিন ছুটি নিব। ঠিক আছে, তাহলে আমি আজকে 5 তারিখ দরখাস্তটি লিখছি, এরপরে 3 দিন 6, 7, 8 তারিখ পর্যন্ত তুমি নর্মালি ছুটি কাটাবে। 9 তারিখ থেকে তুমি ক্লাস করবে, তাহলে তুমি ছুটি নিবা কয় তারিখ পর্যন্ত? 8 তারিখ পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখলাম, ধরো আমি এখানে লিখছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। সবিনয় নিবেদন এই যে লিখলাম, যে লেখার পরে একটা কমা দিলাম। আমি কিন্তু সব লিখছি না, জাস্ট বোঝাচ্ছি, এখানে দাগ দিয়ে তোমাকে বোঝাচ্ছি যে সবিনয় নিবেদন এই যে আগামী, এখানে লিখলাম আগামী 6 জুন আমার বড় বোনের, ধরো বিয়ে হলো 7 তারিখ, 7 তারিখে মেন বিয়ে হচ্ছে 7 তারিখ, কিন্তু 6 তারিখ থেকে বিয়ের বিভিন্ন কার্যকলাপ থাকে, কার্যাবলী থাকে, যেগুলোর জন্য একদিন আগে থেকে আমাদের ছুটিতে নিতে হয়। তাহলে আমার আগামী 7 জুন আমার বড় বোনের কি বিয়ে। 7 জুন আমি জাস্ট তারিখগুলো উল্লেখ করে দেখাবো, আমি লিখবো না। আগামী 7 জুন বড় বোনের বিয়ে, তাই 7 জুন যেহেতু বড় বোনের বিয়ে, তাহলে আমি লিখবো 6 তারিখ থেকে। 6 তারিখ থেকে আমি যা বলছি, আমি বারবার বলছি, আমি কিন্তু লেখাটা লিখছি না, আমি জাস্ট তারিখগুলোর জন্য তারিখগুলো উল্লেখ করে দেখাচ্ছি যে কত তারিখ তোমার লিখবে। 6 তারিখ থেকে 8 তারিখ, এই 3 দিন বিদ্যালয় বা স্কুলে উপস্থিত হতে পারবো না। সবিনয় আমি এখান থেকে পড়ে দিয়েছি। সবিনয় নিবেদন এই যে আগামী 7 জুন আমার বড় বোনের বিয়ে, তাই বড় বোনের বিয়ে দিয়ে দাঁড়ি, তাই 6 জুন থেকে এখানে আমরা লিখবো, এখানে কিন্তু টান দিয়ে দিব না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি দিয়েছি। 6 জুন থেকে 8 জুন, 6 থেকে 8 জুন এই 3 দিন আমি বিদ্যালয় বা স্কুলে উপস্থিত থাকতে পারবো না। অতএব, তাহলে আমি এখানে আসলে আমার জনাবের পরে এই হেডিংটা এখানে এসে থামলো। এরপরে আমি পরেরটা শুরু করব কি দিয়ে? অতএব দিয়ে। এখান থেকে একদম জাস্ট বরাবর এখান থেকে আমার আসবে। এটা এই পর্যন্ত হতে পারে, এই পর্যন্ত হতে পারে, এই লাইন, এনিহাউ যার যতটুকু হয় আর কি, সবার যে একই জায়গায় এসে থাকবে তা তো না, বা এই পর্যন্তই আসবে, ধরে নাও যে এই পর্যন্তই আসবে। ঠিক আছে, তাহলে আমরা অতএবটা এখান থেকে শুরু করব, এক বরাবর, একদম সোজা বরাবর। অতএব একটা কমা হবে, একান্ত প্রার্থনা বা জনাবের নিকট আকুল আবেদন, যে যেভাবে ভালো লাগে, যার যেভাবে ভালো লাগে। এখানে শর্টকাট দিয়েছে, দরখাস্ত অল্প ভাষায় সাবলীল ভাবে, একদম অল্প ভাষায় সাবলীল ভাবে যদি তুমি তোমার মেন জিনিসটা উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু হয়ে যায়। এত বড় ডিটেইলস ইতিহাস লিখতে হবে তা কিন্তু না, তুমি অল্প ভাষায় সাবলীল ভাবে যত কম কথায় সুন্দরভাবে উপস্থাপন করা যায় ততই কি ভালো দরখাস্তের জন্য। অতএব অনেকটা সারাংশ, যেমন অল্প ভাষায় আমরা অল্প কথায় বুঝিয়ে দিই, অনেকটা ওইরকমই। অতএব একান্ত প্রার্থনা আমাকে, এখানে আমরা লিখলাম একান্ত প্রার্থনা আমাকে উক্ত 3 দিনের ছুটি দিয়ে, উক্ত 3
দিনের ছুটি দিয়ে বাধিত করবেন। অতএবটা আমাদের মেইন কথা হচ্ছে অতএবটা আমি কোথায় লিখব, এখান থেকে আমার অতএবটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে অতএবের পর একটা কমা দেব, তারপর আমাদের যা লেখা আমরা লিখব। লিখে আমরা এই পর্যন্ত শেষ হয়ে গেল। কি লিখবো? অতএব একান্ত প্রার্থনা, প্রার্থনা লেখার পর একটা কমা হবে, আমাকে উক্ত 3 দিনের ছুটি দিয়ে কি উক্ত 3 দিনের ছুটি দিয়ে বাধিত করবেন, ঠিক আছে। এরপরে আমাদের আসবে যে জিনিসটা নিবেদক, বিনীত নিবেদক অথবা শুধু নিবেদক দিলেই হবে, বিনীত বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে, হচ্ছে দিলাম না বিনীত নিবেদক, ঠিক আছে। আমরা এখানে কি দিলাম? নিবেদক দিলাম। দেখা যাচ্ছে শিক্ষার্থীরা এখানে আমরা কি দিলাম? নিবেদক দিলাম। নিবেদক দেওয়ার পরে আপনার একান্ত অনুগত ছাত্রী, তোমার নাম, রোল এখানে আসবে, এখানে আসবে নাম, তারপর আসবে শ্রেণী, ঠিক আছে। এটাকে আমি আরেকটু উপরে উঠায় সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমি একটু শর্টকাটে উপরে উঠে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে আমার দরখাস্তটা শেষ হচ্ছে, আমি অতএবটা এখান দিয়ে লিখছি, অতএব এখানে লিখলাম, অতএবের লাইন আমার এখানে গিয়ে শেষ হলো। এরপর আমি এখানে নিবেদক লিখছি, নিবেদক, তারপর নিবেদকের পর আমার এখানে আসছে হচ্ছে আপনার পরের লাইনটা কি, আপনার একান্ত একান্ত অনুগত, অনুগত, তারপর ছাত্রী অথবা ছাত্র, যে যেটা হও সেটা লিখবা, ছাত্র অথবা ছাত্রী। এখানে হবে তোমাদের নাম, এখানে হবে তোমাদের শ্রেণী, এখানে আসবে রোল, পাশাপাশি লিখলেও হবে, শ্রেণীর পরে আসবে কমা দিয়ে রোল, তারপর দিবা শাখা, ঠিক আছে। ঠিক আছে, শাখা ইত্যাদি। এই তো হয়ে গেল। তো শিক্ষার্থীরা আশা করছি খুব নাম, শ্রেণী, রোল সাইডে লিখলেও হবে, নিচে লিখলেও হবে, রোল, শাখা, ঠিক আছে। তো এই ছিল দরখাস্তের বেসিকলি নিয়মটা। আশা করছি এরপরে পরীক্ষাগুলোতে তোমাদের কোনো সমস্যা হবে না, সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবং আরেকটা দরখাস্ত রয়েছে যেটা আমি আগামী ক্লাসে একটু আলোচনা করে দিব, ঠিক আছে। ঠিক একইভাবে একই সিরিয়াল অনুযায়ী দরখাস্তটা লিখতে হবে, কোনো আটপিস হওয়া যাবে না, সুন্দরভাবে সাবলীল ভাষায় সুন্দর করে যত সংক্ষেপে পারা যায় লিখে ফেলবে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আশা করছি এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। এরপর দরখাস্ত লিখলে সঠিক নিয়মগুলোতে লিখবে, এবং না লিখলে কিন্তু অবশ্যই মার্কস কাটা যাবে, কারণ আমি দরখাস্ত নিয়ে এই জন্য একটা ক্লাস করে দিয়েছি যেন তোমাদের জন্য খুব উপকার হয় এবং সুন্দরভাবে তোমরা দরখাস্তগুলো লিখতে পারো, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই, আগামী ক্লাসের প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি। সবাই অবশ্যই পাশে থেকে খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।